আসসালামু আলাইকুম। ঘাসফড়িংয়ের 6 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ঘাসফড়িংয়ের ট্রাকিয়া অংশ থেকে। ঘাসফড়িংয়ের ট্রাকিয়া থাকে উপরে পৃষ্ঠে থাকে ট্রাকিয়া এক জোড়া, নিচে থাকে এক জোড়া আর পাশে থাকে এক জোড়া। এই যে উপরে দেখা যাচ্ছে এই ট্রাকিয়া কিন্তু ঘাসফড়িংয়ের সারা দেহে ছড়ানো থাকে। তো এটা হচ্ছে ট্রাকিয়ার কাণ্ড। এই যে এই ট্রাকিয়া উপরে দুটো আছে, নিচে আছে দুইটা, মানে উপরে এক জোড়া নিচে এক জোড়া, আর ঘাসফড়িংয়ের এই পাশে আর এই পাশে মানে দুই পাশে। এটা যদি ঘাসফড়িং চিন্তা করি, এটা উপরের অংশ, এটা নিচের অংশ, আর এটা হচ্ছে দুই পাশ। তো এই দুই পাশে দুটা ট্রাকিয়া আছে। তো এই হলো মোট আরও এক জোড়া ট্রাকিয়া। ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার মাঝখানে বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলোতে বাতাস সঞ্চয় করা থাকে। যখন ঘাসফড়িং এমন কোনো পরিবেশে যদি যায় যেখানে বাতাসের অভাব থাকে কিংবা তারা পর্যাপ্ত পরিমাণে বাতাস না পেলে, তখন এই যে বায়ুথলিগুলো থেকে বাতাস নিয়ে ঘাসফড়িংয়ের দেহে বাতাসের চাহিদাটা পূরণ করে। এখানে চিত্রে একটি ট্রাকিয়াল তন্ত্রের অংশ বিশেষ দেখা যাচ্ছে। প্রথমে বায়ুমণ্ডল থেকে বাতাসটা এই দিক দিয়ে ঢুকবে, এটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে ঢুকে এটা অ্যাট্রিয়ামে আসবে। অ্যাট্রিয়াম থেকে বাতাসটা যাবে ট্রাকিয়া থেকে এটা ট্রাকিওলের মাধ্যমে ছড়িয়ে যাবে। ট্রাকিওল হচ্ছে ট্রাকিয়ার বিভিন্ন শাখা। বায়োলজিতে যখন ওল কথাটা থাকবে, বায়োলজিতে ওল কথাটা থাকার মানে হচ্ছে শাখা। তো ট্রাকিয়ার শাখা হলো ট্রাকিওল। আর ট্রাকিয়া যেই কোষের কাছে এসে ট্রাকিওল শাখায় বিভক্ত হয়, এই কোষটাকে বলে ট্রাকিওল কোষ। ট্রাকিয়ার ক্ষেত্রে টিনিডিয়াম থাকে। টিনিডিয়াম হলো ট্রাকিয়া যেন চুপসে না যায় সেজন্য এই ট্রাকিয়ার যে কোষ আছে এটা পুরো হয়ে ট্রাকিয়া যেন চুপসে না যায় সেজন্য ইন্টিমা পুরু হয়ে একটা গোলাকার প্রাচীর তৈরি করে বা শক্ত অংশ গঠন করে, সেটাকে টিনিডিয়াম বলে। ইন্টিমা হলো ট্রাকিয়ার ভেতরের অংশ। ইন্টিমা পুরু হয়ে আংটির মতো গঠন করে, সেটাই হচ্ছে টিনিডিয়াম। কিন্তু এই ট্রাকিওলে কিন্তু টিনিডিয়াম থাকে না। ট্রাকিওলে থাকে অভ্যন্তরীণ টিস্যু রস। এই যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো হলো অভ্যন্তরীণ টিস্যু রস। এই টিস্যু রসগুলো থাকার কারণে এই ট্রাকিওলগুলো চুপসে যায় না, মিশে যায় না, এগুলো আলাদা থাকে এই টিস্যু রসগুলো থাকার কারণে। এই টিস্যু রসগুলো এই পর্যন্ত বেড়ে ওঠে, এসে এটা এখান থেকে অক্সিজেন নিয়ে যায় আর এই রসটা তার সাথে করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। তো কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে এসে কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিয়ে যায় এবং অক্সিজেনটাকে সে তার সাথে করে নিয়ে যায়। এরপর তা প্রান্তীয় থলির মাধ্যমে ঘাসফড়িংয়ের সারা দেহে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেই। যখন আমাদের বিয়ে বাড়িতে যখন বর আসে, তখন মেয়ে বাড়ির লোকজন সবাই হাতে মিষ্টি নিয়ে অনেক কিছু খাবার নিয়ে এগিয়ে যায়। গিয়ে তারপর মেয়ে পক্ষের লোকজন বরকে সাথে করে নিয়ে তারা ঘরের ভিতরে ঢুকে। এখানে এই বর বা জামাই হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনকে রিসিভ করার জন্য মেয়ে পক্ষের লোকজন মানে এই রসটা আসে, এই যে এই অভ্যন্তরীণ টিস্যু রস এসে সে অক্সিজেনকে সাথে করে নিয়ে আবার ভেতরে চলে যায়, কোষের ভেতরে প্রবেশ করে। এই যে এটা হচ্ছে এই পর্যন্ত এসেছিল, পরে অক্সিজেনটাকে নিয়ে আবার এই যে কোষের ভিতরে চলে গিয়েছে। এবার দেখব ঘাসফড়িংয়ের শ্বসনের গতিপথের যে রেখাচিত্র। প্রথমে বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সেটা শ্বাসরন্ধ্রে যায়, শ্বাসরন্ধ্র থেকে সেটা অ্যাট্রিয়ামে আসে, অ্যাট্রিয়াম থেকে সেটা ট্রাকিয়াতে যায়, ট্রাকিয়া থেকে ট্রাকিওল থেকে প্রান্তীয় থলিতে গিয়ে দেহকোষে অক্সিজেন অনুপ্রবেশ করে আর জারণ ক্রিয়াসম্পন্ন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। এরপর এই প্রক্রিয়াটার বিপরীত ক্রম ঘটে। প্রান্তীয় থলি, এরপর ট্রাকিওল থেকে ট্রাকিয়াতে যায়, তারপর অ্যাট্রিয়ামে, তারপর আবার শ্বাসরন্ধ্রে ফিরে এসে সেটা বায়ুমণ্ডলে মিশে যায়। এইভাবে এই প্রক্রিয়াটা এরকম ক্রমাগত চলতে থাকে। এটা কিন্তু সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউয়ে আসলে এটাকে এরকম বইয়ে যেভাবে চক্রাকারে দেওয়া আছে এমন চক্রাকারে এটাকে লিখলে সবচেয়ে বেশি ভালো মার্ক পাওয়া যাবে। এখন আলোচনা করব রেচন অঙ্গ নিয়ে। এটা শুধুমাত্র এমসিকিউর জন্য পড়লেই চলবে। মালপিজেন নালিকা
ম্যালপিজের নালিকাই হচ্ছে রেচন অঙ্গ। এটা থাকে 100টি, হালকা হলুদ বর্ণের হয় ম্যালপিজের নালিকাগুলো। ম্যালপিজের বডি কিন্তু আমাদের মানে অর্থাৎ মানুষের শরীরে থাকে, আর ম্যালপিজের নালিকা থাকে ঘাসফড়িংয়ের শরীরে। আঙুলের মতো কোনো একটা অভিক্ষেপকে ভিলাই বলে। এই যে এরকম একটা অভিক্ষেপ যেটা আঙুলের মতো তৈরি হয় এটাকে ভিলাই বলে, আর সাইজের ছোট অভিক্ষেপকে মাইক্রোভিলাই বলে। এই যে এটা হচ্ছে ম্যালপিজের নালিকার প্রস্থচ্ছেদ। এই যে এখানে যে ব্রাশ বর্ডারগুলো দেখা যাচ্ছে, এই ব্রাশ বর্ডার হলো অসংখ্য মাইক্রোভিলাই দিয়ে তৈরি ব্রাশ বর্ডার। এই যে মাইক্রোভিলাইগুলো একসাথে অনেকগুলো মাইক্রোভিলাই গোল করে একটা ব্রাশ বর্ডার তৈরি করেছে। মানুষের প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া, ঘাসফড়িংয়ের প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বের করে দেওয়ার যে প্রক্রিয়া তাই রেচন প্রক্রিয়া। এবার দেখব ম্যালপিজের নালিকার মাধ্যমে রেচন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়। পরীক্ষায় আসলে এরকম করে এই দুইটা চিত্র এঁকে দিয়ে তারপর এই যে প্রক্রিয়াটা আছে এরকম করে লিখে দিলেই ফুল মার্ক পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে এটা হচ্ছে ম্যালপিজের নালিকা। এই ম্যালপিজের নালিকাগুলো বাইরে থেকে পটাশিয়াম ইউরেট নেয়, পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাইঅক্সাইড নেয়। এরপর এই পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট পানি আর ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই পটাশিয়াম বাইকার্বনেট আর পানিকে ম্যালপিজের নালিকা আবার দেহের বাইরে বের করে দেয়, আর এই ইউরিক অ্যাসিড পৌষ্টিক নালীর মাধ্যমে সেটা বজ্ররূপে পায়ুছিদ্র দিয়ে দেহ থেকে বের করে দেয়। ম্যালপিজের নালিকার এই প্রথম শুরুর অংশটা হচ্ছে প্রান্তীয় শোষণক্ষম অঞ্চল, অর্থাৎ এখানে পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করেছে। আর শেষের অংশটা হচ্ছে গোড়ার ক্ষরণশীল অংশ, এখানে পটাশিয়াম বাইকার্বনেট আর পানিকে ক্ষরণ করে দিয়েছে।